তো কানেক্ট করে দাও। চলো 34 দেখো, আমি জাস্ট একটা প্র্যাকটিস সেট রেখেছিলাম। পরের দিন থেকে চ্যাপ্টার ওয়াইজ আমি ম্যাথ করিয়ে দেবো, প্রতিদিন একটা করে চ্যাপ্টার। এনটিপিসিতে হাই ফাই প্রচুর টাইপের অঙ্ক থাকে না, মিডিয়াম মানে এভারেজ টাইপের কিছু কোশ্চেন থাকে, তো ভয় পাবে না কোনো কিছুতে। চলো দেখা যাক, বলো কোশ্চেন নাম্বার 34 বলেছে 4 জন লোক 4 দিনে 4টি মদ তৈরি করে, তাহলে 200 জন লোক 200 দিনে কতগুলো মদ তৈরি করবে? বলো, ট্রাই করো, নাহলে আমি বলে দিচ্ছি। একটা ফর্মুলা মনে আছে তোমাদের, ওই টাইম অ্যান্ড ওয়ার্কে করিয়েছিলাম, m1d1 by W1 h1 by w1 m2 d2 M2 D2 by W2। হ্যাঁ, এবার যেটা যেটা লাগবে সেটা সেটা এখানে বসিয়ে দাও ভ্যালুগুলো, কারণ এখানে এম এম মিনস হলো গিয়ে লোক সংখ্যা 4 জন, বসিয়ে দাও 4। ডি দিন সংখ্যা হলো গিয়ে ডে হলো গিয়ে 4। কত ঘন্টা এটা দরকার নেই আমাদের, কাজের পরিমাণ 4টি মাদুর বাই 4 হলো, মানে তাহলে H2 দরকার নেই এখানে। M2 কত আছে তোমার 200, D2 কত আছে 200 বাই হলো গিয়ে W2, এটাই বার করতে হবে। এবার হলো ক্যালকুলেশন করে দাও, ক্যালকুলেশন করো, 4 4 কেটে যাবে, এটা হলো গিয়ে 2 দুগুণে 4, তার মানে হয়ে যাচ্ছে একের পরে 4টে শূন্য, একের পরে 4টে শূন্য, দ্যাট ইজ 10,000। অপশন 10,000। বুঝেছো? তার মানে 200 জন লোক 200 দিনে 10,000টি মাদুর তৈরি করতে পারবে। ওকে, সমস্যা হলে বলবে। তোমরা বুঝতে পেরেছো? চলো নেক্সট 35। বাঁকুড়া থেকে পুরুলিয়ার বাস ভাড়া ও ট্রেন ভাড়ার অনুপাত 5:3, ট্রেন ভাড়া 10% ও বাস ভাড়া 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে নতুন অনুপাতটা কত হয়েছে তোমায় বলতে হবে। আচ্ছা তোমরা মানে কি ভাবছো, কিভাবে করবে, কিভাবে অ্যাপ্লাই করবে দেখি তো শুনি আগে। তোমরা কি এটা ভাবছো যে আচ্ছা বাস ভাড়া আর হলো গিয়ে ট্রেন ভাড়ার অনুপাত সেটা হলো গিয়ে 5:3, তাই তো? এবার যদি সাধারণ উৎপাদক আমি এক্স ধরে নিই, তাহলে বাস ভাড়া হলো গিয়ে 5x আর হলো গিয়ে ট্রেন ভাড়া হলো গিয়ে 3x। এবার 5x এরই 10% বেড়েছে, তার মানে 5x প্লাস 5x এর 10%, তাই তো? এইভাবে কি ভাবছো? তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে, এইভাবে ভেবে না দেখো। এরকম না, আর একটা মেথড আছে না, সাকসেসের মেথড। দেখো এটা 5:3 আছে তো, আচ্ছা আমি এক কাজ করি, আমি এক্সট্রা করে দুটো শূন্য ধরে নিতে পারি নিজের ইচ্ছা মতো, মানে দুটো শূন্য আমি এক্সট্রা ধরলাম। কেন ধরলাম এটা? তার জন্য কি রেশিওটা কি পাল্টেছে? না, পাল্টায়নি, এটা 5:3 আছে, তাই তো? এবার ট্রেন ভাড়া 10% বেড়েছে, এবার দেখো 500 10% মানে আমার এবার ক্যালকুলেশন করতে সুবিধা হবে, ওই জন্য আমি বাড়িয়েছি। ক্লিয়ার, বোঝা গেছে কথাটা? তার মানে 500 এর 10% মানে কত হয়? 50 টাকা, তাই তো? তার মানে এখন কত হয়েছে? 550 টাকা।
ওকে। আর তোমার সরি ট্রেন ভাড়া তো 10%, উল্টো করে দিয়েছি, ট্রেন ভাড়া উল্টো, এখানে একটু উল্টানো আছে। ট্রেন ভাড়া 10%, বাস ভাড়া হলো গিয়ে 20%, এটা 10% বেড়েছে। তাহলে 300 এর 10% মানে হলো গিয়ে 30, তার মানে বেড়ে এখন কত হয়েছে 330। ক্লিয়ার? আর হলো গিয়ে বাস ভাড়া 20% বেড়েছে, 500 এর 20% মানে কত হয় দেখো, 500 এর 20%, সুমনে কিছু বলছো? 100 টাকা। 100 টাকা। 100 টাকা, তার মানে হয়েছে কত, 600 টাকা। ব্যাস, এই রেশিওটাই তো চাইছি। 0 0 কেটে দাও, 3 দিয়ে কাটাও 20 হয়, 3 দিয়ে কাটাও 11 হয়, 20:11, দ্যাট ইজ অপশন ডি। বুঝা গেছে? হুম, যাবো পরের অঙ্কে। হুম। কোশ্চেন নাম্বার 36, দেখো, ঘন্টায় 54 কিলোমিটার বেগে 135 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন কত সময়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে অতিক্রম করবে? তাহলে ঘন্টায় 54 কিলোমিটার বেগে 135 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন স্টুডেন্টদের গাড়ি ট্রেন কত দাঁড়িয়ে সময়ে থাকা ব্যক্তিকে স্টেশনে অতিক্রম থাকা এক করবে। ব্যক্তিকে অতিক্রম করবে? তার জন্য সুন্দর একটা কনসেপ্ট আছে। কনসেপ্টটা হলো গিয়ে, এই এক ব্যক্তি যদি এখানে দাঁড়িয়ে থাকে, ঠিক আছে, তো ট্রেনটা এখান থেকে আসছে, ট্রেনটারও তো একটা নিজস্ব লেন্থ আছে, তাই তো? লেন্থটা ওরা বলে দিয়েছে কত, হুম 135। এবার ট্রেনটা এই ব্যক্তিটিকে পুরোপুরিভাবে ক্রস করবে কখন বলো তো, যখন ট্রেন তার নিজের লেন্থকে ক্রস করে যাবে, তাই তো? হুম 135 মিটার, এই লেন্থটা যখনই ক্রস করবে, ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে, তখনই মানুষটাকে পুরোপুরি ক্রস করে ফেলবে। ব্যাস। এবার ট্রেনের গতিবেগ বলে দিয়েছে 54 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, 54 কিলোমিটার পার আওয়ার, আর আছে এখানে মিটার, তার মানে হলো গিয়ে 54 কিলোমিটার পার আওয়ারকে যদি মিটার পার সেকেন্ডে আমি নিয়ে যাই, তাহলে কি করতে হয়? 5/18। 5/18 দিয়ে গুণ করবো। 5/18 দিয়ে যদি গুণ করি, 3×8=54, তার মানে 15 মিটার পার সেকেন্ড হয়ে গেল। হুম তার মানে এখান থেকে বলতে পারি না যে 15 মিটার যায় 1 সেকেন্ডে, তাই তো? 15 মিটার যায় হুম 1 সেকেন্ডে, আচ্ছা, তার মানে 1 মিটার যাবে কত সেকেন্ডে, 1/15। যেতে হবে কতটা, 135, 1/15। মানে 135/15, দ্যাট ইজ কত, 9। তার মানে 9 সেকেন্ডে ওই ব্যক্তিকে ক্রস করতে হবে। ওকে। সেটা আরেকবার বলে দিন। আচ্ছা, দেখো, আমি এখানে বলি, আহ, এখানে এই ব্যক্তিটা দাঁড়িয়ে আছে, ট্রেনটা ঠিক এখান দিয়ে আসছে, ট্রেনটার লেন্থ কত আছে তোমার, 135 মিটার, তাই তো? হুম আচ্ছা, বেশ, ট্রেনটা আসছে, ট্রেনটা ওই লোকটাকে কখন ক্রস করবে পুরোপুরি ভাবে, যখন ঠিক এই পজিশনে থাকবে, তাই তো? হুম তখনই ক্রস করে ফেলবে। বেশ ভালো কথা। তার মানে কখন ক্রস করবে, এই ট্রেন তার নিজের লেন্থটা পুরো যখন ক্রস করবে, মানে ঠিক বোঝার চেষ্টা করো, সেটা হলো গিয়ে, দাঁড়াও 1 মিনিট। এটা মনে করো ট্রেন, আর এটা লেন্থ 135। তো এই ট্রেনটা এই আসছে, আসছে, বেশ ভালো কথা, এই শুরু করলো সবে লোকটাকে ক্রস করা, করতে 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 যখন এই পজিশনে পৌঁছে যাবে, তখনই পুরোপুরি ক্রস করবে। ক্রস হয়ে গেছে। তার মানে ট্রেন তার নিজের লেন্থকে যখনই ক্রস করবে, তখনই বলতে পারবো মানুষটাকে পুরো টপকে গেছে ট্রেনটা, তাই তো? হুম ব্যাস, এইটুকু ফার্স্ট কনসেপ্ট। সেকেন্ড কনসেপ্ট হলো ট্রেনটার ভেলোসিটি অর্থাৎ গতিবেগ বলে দিয়েছে কত, ট্রেনটার গতিবেগ বলে দিয়েছে 54। 54 কিলোমিটার পার আওয়ার, তাই তো? হুম এবার এবার কথা হলো গিয়ে, কিন্তু এখানে তো ট্রেনের যেটা লেন্থ সেটা তো মিটারে দিয়ে দিয়েছে, তার মানে আছে কিলোমিটারে, তাহলে আমার এটাকে কনভার্ট করে নিতে হবে। তাহলে 54কে যদি আমি
5/18 দিয়ে গুণ করি সেটা হয়ে যায় মিটার সেকেন্ড। 3×18 = 54, দ্যাট ইজ 15 মিটার পার সেকেন্ড। এটাও যা এটাও তাই, ক্লিয়ার? তার মানে আমি এখান থেকে বলতে পারি, এই ভেলোসিটিটা থেকে বলতে পারি যে ট্রেনটি 15 মিনিটে যায়, সরি 15 মিটার যায় 1 সেকেন্ড, তাই তো? কতটা যাবে? 135। তার মানে 1 এ কতটা যায়? 1/15। 135 এ কতটা যায়? না 135/15। কাটাকাটি করো 9, তোমার 9 সেকেন্ড লাগবে। বুঝে গেল? চলো 9 সেকেন্ড, ব্যাস 137। 250 মিটার লম্বা একটি ট্রেন 150 মিটার লম্বা ব্রিজকে অতিক্রম করতে 16 সেকেন্ড সময় নেয়। আবার একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে 18 সেকেন্ড সময় নেয়। তাহলে প্ল্যাটফর্মটি দৈর্ঘ্য কত? ওকে, আচ্ছা এখানে একটা জিনিস বোঝো। ট্রেনটার লেন্থ বলে দিয়েছে এত, আর ব্রিজটারও লেন্থ বলে দিয়েছে, তাই তো? দেখা যাক। আসল এখানে জিনিসটা হলো গিয়ে কনসেপ্ট, আর কিছু নয়। এবার হলো গিয়ে মনে করো এই হলো গিয়ে একটা ব্রিজ, এই হলো গিয়ে ব্রিজ, আর ট্রেনটা মনে করো ঠিক এটা, ওকে? আচ্ছা, ট্রেনের একটা লেন্থ বলে দিয়েছে, কত বলে দিয়েছে না? 250 মিটার লম্বা একটি ট্রেন, 250, এটা হলো গিয়ে 250 মিটার লম্বা একটি ট্রেন। আর ব্রিজটার লেন্থ কত বলেছে? 150 মিটার, 150 মিটার। আচ্ছা তোমাকে আমি যদি বলি এই ট্রেনটা এই ব্রিজকে পুরোপুরি ক্রস করবে কখন? দেখো এই ট্রেনটা এই আসছে ব্রিজে, এই ঢুকলো, হলো এই সবে, তো আর প্রসেস শুরু হলো, যাচ্ছে 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 যাচ্ছে, কতটা গেল? এই পর্যন্ত যখন এলো কতটা গেল? 150 মিটার। কিন্তু তখনও কি ট্রেনটা পুরোপুরি ব্রিজ থেকে চলে গেছে? কখন যাবে বলো তো? ব্রিজের লেন্থটা তো পার করতে হবে, তার সাথে সাথে নিজের লেন্থটাও পার করবে, যোগ করতে হবে। তখনই বলবো যে পুরোপুরি পার হয়ে গেছে, তাই তো? তার মানে এই যে এই প্রসেসটা যেটা দেখালাম, যে এখান থেকে শুরু করে এই ক্রস করছে, পুরো ব্রিজটাকে ক্রস করে ফেললো, ব্যাস এই পজিশন, এই যে এই প্রসেসটা কমপ্লিট হতে কত সময় নিয়েছে? বলেছে 16 সেকেন্ড, তাই তো? তাই তো বলেছে, দেখো 250 মিটার লম্বা একটি ট্রেন 150 মিটার একটি লম্বা ব্রিজকে অতিক্রম করতে 16 সেকেন্ড সময় নেয়। তার মানে আমি এখান থেকে বলতে পারি না 150 প্লাস 250 মানে কত হয় তোমার? 400। তার মানে 400 মিটার যায় 16 সেকেন্ডে, বলতে পারি না? এবার 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 কি চাইছিল তোমার? তাহলে 18 সেকেন্ডে, আচ্ছা তার মানে ওরা বলেছে যে 18 সেকেন্ডে একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করে, তার মানে 18 সেকেন্ডে যতটা যায় সেটাই হলো গিয়ে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, নাকি? প্ল্যাটফর্ম প্লাস ট্রেনের দৈর্ঘ্য, ভালো মতো খেয়াল করো। তাহলে 18 সেকেন্ডে বার করি, কথাটাকে ঘুরিয়ে লিখি, 16 সেকেন্ডে যায় 400 মিটার, 1 সেকেন্ডে কতটা যাবে? 400/16। তার মানে হলো কি তোমার কত সেকেন্ড বলেছিল? 18, তাই না? 18 সেকেন্ডে যাবে 400। কাটাকাটি করো, 4 দিয়ে 4 4 16, 4 100, 4 25 হলো, 8 25 হলো গিয়ে 200, শূন্য হাতে 20, 25 আর 20 হলো গিয়ে 35 45, তাই তো? তাহলে কি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 450 বেরোলো? একটুখানি কনসেপচুয়ালি ভাবো।
এই যে 18 সেকেন্ডটা ওরা বলে দিয়েছে না, যে 18 সেকেন্ডে একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করে। হ্যাঁ, এই 18 সেকেন্ড প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা বার করতে হবে, কিন্তু ওরা বলেছে 18 সেকেন্ডে একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করে। তার মানে ওই 18 সেকেন্ডে ট্রেন তার নিজের লেন্থও ক্রস করছে, তার সাথে সাথে প্ল্যাটফর্মের লেন্থও ক্রস করছে, তাই না? তার মানে ওই 450-এর মধ্যে ট্রেনের লেন্থ প্লাস প্ল্যাটফর্মের লেন্থ ঢুকে আছে কিন্তু। বুঝেছো এবার? বুঝেছো? ব্যাস, শুধু জানতে চাইছে প্ল্যাটফর্ম, তার মানে ট্রেনের লেন্থ বিয়োগ করে দাও। ট্রেনের লেন্থ তুমি তো জানোই, 250 বিয়োগ করে দাও, দ্যাট ইজ 200। অপশন এ। কেউ যদি 450 করে কিন্তু ভুল হবে, অপশন কিন্তু আছে। বলো কিছু সমস্যা থাকলে। ওরা বলেছে প্ল্যাটফর্মকে অতিক্রম করতে 18 সেকেন্ড সময় নেয়। প্ল্যাটফর্ম মনে করো এটা, এটা মনে করো প্ল্যাটফর্ম, এটা মনে করো ট্রেন। তো প্ল্যাটফর্মকে অতিক্রম করতে ট্রেনের সময় নেয় কত? টোটাল 18 সেকেন্ড। তার মানে প্ল্যাটফর্ম, ট্রেনটি তার নিজের লেন্থ ক্রস করছে, তার সাথে সাথে কিন্তু প্ল্যাটফর্মেরও লেন্থ ক্রস করছে। টোটালটায় সময় নিচ্ছে 18 সেকেন্ড। তার মানে যেটা আমাদের অ্যান্সার বেরোলো, তার মধ্যে কি লুকিয়ে আছে? ট্রেনেরও লেন্থ আছে, তার সাথে সাথে প্ল্যাটফর্মেরও কিন্তু লেন্থ আছে, তাই তো? এবার কি জানতে চাইছে? প্ল্যাটফর্ম, তোমার ট্রেনের লেন্থ বার বিয়োগ করে দাও। তাই করেছি, যেটা তোমার অলরেডি জানা আছে, কোশ্চেনে বলে দিয়েছে 250 টা বিয়োগ। বোঝা গেল? নেক্সট 38। আর কটা অঙ্ক আছে? 40 পর্যন্ত আছে, তারপরে রিজনিং আছে, ওগুলো তাড়াতাড়ি হয়ে যাবে। চলো। একটি বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, বর্গক্ষেত্রের ভিতরে চারিদিকে 3 সেন্টিমিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত? বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, বর্গক্ষেত্রের ভিতরে চারিদিকে 3 সেন্টিমিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল। রাস্তার ক্ষেত্রফল তোমাকে বার করতে হবে। আচ্ছা দেখো, আমি ছবি এঁকে বোঝাই। এই হলো গিয়ে বর্গক্ষেত্র। এটা দৈর্ঘ্য কত বলেছে? এই দৈর্ঘ্য বলছে কেন, বাহুর দৈর্ঘ্য কত বলেছে? 10, তাই তো? বর্গক্ষেত্রে 4টি বাহু সমান হয়। এবার ওরা বলেছে ভিতরের দিকে 3 সেন্টিমিটার চওড়া একটা রাস্তা আছে। তাহলে এই রাস্তাটা কোনটা? নিশ্চয়ই এটা, তাই তো? এটা তো রাস্তাটা। হ্যাঁ স্যার। বেশ, এবার কথা হলো গিয়ে, তাহলে এইটুকুর লেন্থ কত আমাকে বলো তো? এইটুকুর লেন্থ বলতে পারবে? এখান থেকে এইটুকু কত? চওড়াটা কত? 3 সেন্টিমিটার না? বলো, এখান থেকে এইটুকু চওড়া 3 সেন্টিমিটার। তো ওরা তো বলেছে 3 সেন্টিমিটার চওড়া রাস্তা, তার মানে রাস্তা সব জায়গায় সব 3 সেন্টিমিটার, 3 3 3 3 করে আছে সব জায়গায়, তাই তো? না? তাহলে ওপাশেও তো 3 সেন্টিমিটার হবে। হ্যাঁ, তাহলে এদিকেও 3 আছে। তার মানে এদিক থেকে 3, এদিক থেকে 3, 3 আর 3 বাদ, টোটালটা ছিল 10, তার মানে এটা হয়ে যাবে 4। 10। বোঝা গেছে? তার মানে এটা যদি 4 হয়, তার মানে প্রত্যেকটা 4। ব্যাস, অঙ্ক তো হয়েই গেল। এবার আমি যদি বলি টোটাল যে বড় বর্গক্ষেত্রটা দেখতে পাচ্ছ, তার ক্ষেত্রফল কত হবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হলে বাহু স্কয়ার, তার মানে 10 স্কয়ার, তার মানে কত? 100 হলো। আমি যদি বলি ভিতরের যে বর্গক্ষেত্রটা আছে, ছোট বর্গক্ষেত্র, তার ক্ষেত্রফল কত? তাহলে বাহু তো 4, তাহলে 4 স্কয়ার করে দাও, তার মানে 16। হুম। এবার দেখো, বড় বর্গক্ষেত্র থেকে এই ছোটটাকে তুমি উঠিয়ে দাও, তাহলে শুধু রাস্তাটা পড়ে থাকবে তো? হুম। বড় বর্গক্ষেত্রটা থেকে তুমি যদি ছোট বর্গক্ষেত্রটাকে তুলে দাও, তাহলে শুধু রাস্তাটা পড়ে থাকবে।
হ্যাঁ, তাই বড় বর্গক্ষেত্র থেকে ছোটটাকে যদি তুলে দিই তার মানে মাইনাস করবো, তাহলে কত পড়ে থাকবে? 4 8 84। বোঝা গেল? রাস্তার ক্ষেত্রফল কত বেরিয়ে গেছে? 84, 84, 84। বুঝতে অসুবিধা হয়েছে? শুধু মনে রাখবে বর্গক্ষেত্রের যেটা বলবো। এরিয়ার ফর্মুলা হলো গিয়ে বাহু স্কয়ার মানে a স্কয়ার। আর ছবিটা একটুখানি বুঝতে হবে, সেটা হলো গিয়ে টোটালটা হলো গিয়ে 10, এদিকে 3 এদিকে 3, মানে এদিকে তো 3 আর 3 6 বাদ, তার মানে মাঝেরটা 4 হতে হবে, তবেই না টোটালটা তোমার 10 হবে, তাই না? এবার বড়টার থেকে ছোটটাকে তুলে ফেলে দাও, তাহলে তো রাস্তা পড়ে থাকবে শুধু। চলো নেক্সট। বুঝতে অসুবিধা হলে বলবি কিন্তু সাথে। আচ্ছা, একটি শঙ্কু একটি লম্ববৃত্তাকার চোঙের ভূমি, আচ্ছা এখানে তোমার জানতে হবে যে তার আয়তনের ফর্মুলা কি, না হলে হবে না, অঙ্ক করতে পারবে না। শঙ্কু কিরকম দেখতে হয়? ঘরের টুপি। হ্যাঁ, বরের টুপি। আর চোঙ, এটাকে আমরা সিলিন্ডার বলি, ঠিক এরকম দেখতে হয়। হ্যাঁ, এবার তার একটা আয়তনও আছে তো। আচ্ছা, আয়তনের ফর্মুলা কি এখানে বলে দিই তোমাকে, এখানে একটু বলে দিই। এটা ধরো শঙ্কু, এর আয়তন, আচ্ছা এটার ব্যাসার্ধ তো থাকে, ভূমির যে ব্যাসার্ধ সেটা হলো কি আর, আর এই যে এটা হলো কি হাইট, আর এলটা হলো কি এটাকে আমরা বলি তির্যক উচ্চতা, স্ল্যান্ট হাইট। তাহলে এর আয়তন মানে ভলিউম, এর ফর্মুলা হলো গিয়ে 1/3 পাই আর স্কয়ার এইচ। ওকে, আর রইল বাকি হলো গিয়ে চোঙ। চোঙ কিরকম দেখতে হয় সেটা ঠিক এরকম চোঙ, তাহলে তারও ব্যাসার্ধ কত হয় আর, তারও একটা হাইট আছে এইচ, আর তো কিছু নাই, তাহলে এর ভলিউম হয়ে যায় না, পাই আর স্কয়ার এইচ, এটা ভলিউম। ওকে, ক্লিয়ার? চলো, জাস্ট এই ফর্মুলাটা না জানলে করা যাবে না। তাহলে তাহলে শঙ্কুর শঙ্কুর কি হয়? 1/3 পাই আর স্কয়ার ক্ষেত্রফল পাই এইচ, আর এটা পাই আর স্কয়ার এইচ, ভ্যালু বসিয়ে দাও, স্কয়ার 1/3 থাক, 1/3 পাই পাইও থাক, আর কি বলেছে? আর কিছু বলেছে? আর সমান আর 3। ভূমির ব্যাসার্ধ, আচ্ছা ভূমির ব্যাসার্ধটা সমান মানে আরটা হলো গিয়ে মানে আর স্কয়ার থাক। উচ্চতা কত? প্রথমটা 3 পাই, আর তো ইন্টু সমান পাই আর সমান এই হচ্ছে 6। 6 এবার কাটাকাটি করে দাও, দ্যাট ইজ পাই পাই কেটে গেল, আর স্কয়ার কেটে আর গেল, স্কয়ার 4 এই 3 3 দিয়ে এই 6 3, তার মানে 1:6 করে আছে, 1:6, অপশন ডি। ঠিক আছে? তাহলে এটা আরেকবার বলে দিলে ভালো হয়। হুম, দেখো ওটা কোশ্চেনে বলেছে একটা শঙ্কু আছে, একটা শঙ্কু আর একটা হলো কি চোঙ। ওকে, তো ওরা বলেছে দুটোরই ভূমির যেটা ব্যাসার্ধ না সেটা সমান, তার মানে এটা আর, তো এটাও আর, ঠিক। হুম, আর আর কি কি সমান কিছু বলেছে? হ্যাঁ, উচ্চতাটা কিন্তু আলাদা, বলেছে এর উচ্চতা যদি 3 হয়, এর উচ্চতা কত? 6। ওকে, তাহলে বলেছে, তাহলে তোমরা বলো আয়তন কত? ফর্মুলা বলো, ফর্মুলা কি? শঙ্কুর বলো বলো। 1/3 পাই আর স্কয়ার
পাই আর স্কোয়ার এইচ পাই ইন্টু আর ভ্যালু স্কোয়ার বসিয়ে দিলাম একবারে, হ্যাঁ। এইচ মানে 3 হচ্ছে এটা আর এটার ক্ষেত্রে এইচ শুধু টু পাই আর আরই আছে, আর এইচ তো পাই ইন্টু আর স্কোয়ার মানে 6 ব্যাস, কাটাকাটি করে দাও, পাই পাই কেটে গেল দুদিক থেকে, আর স্কোয়ারও কেটে গেল, 3 কোনাকুনি কেটে 1, তার মানে 1 1 কে 1, আর এদিকে হলো গিয়ে 6। ওকে, 1:6। কিছু সমস্যা? যদি ওরা ব্যাসার্ধ আলাদা বলতো ঠিক তাহলে আছে বলে দিত, আমরা সেইভাবে বসিয়ে দিতাম ফর্মুলায়। ওকে, যদি রেশিও বলে না, এই তোমার এই মেনসুরেশন এই অঙ্কগুলোতে, মানে পরিমিতির অঙ্কগুলোতে রেশিও যদি বলে না, পাইয়ের ভ্যালু কখনোই বসাবে না, দুদিক থেকে দেখবে পাই বাই কেটে যায়। ঠিক আছে, আচ্ছা, এবার 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 চলো, লাস্ট অঙ্ক আছে 40। বর্গক্ষেত্রের বাহু 11 সেন্টিমিটার হলে বর্গক্ষেত্রের পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কত? বাহ, সুন্দর একটা অঙ্ক আছে। এখানে বর্গক্ষেত্রে বাহু 11 সেন্টিমিটার হলে বর্গক্ষেত্রের পরিসীমা বৃত্তের ব্যাসার্ধ কত? এটা বর্গক্ষেত্র। ওকে, তা বর্গক্ষেত্রে প্রতিটা বাহুর দৈর্ঘ্য আমরা তো জানি সমান হয়, তার মানে এটা 11 হলে প্রত্যেকটা 11। আচ্ছা, বর্গক্ষেত্রের পরিসীমা কি হবে? পরিসীমার সূত্র বলো বর্গক্ষেত্রের। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হুম হুম, এই ছোটখাটো ফর্মুলাগুলো তো জানতে হবে। 4 ইন্টু বাহু স্কোয়ার হুম, বাহু 4 ইন্টু 4 ইন্টু বাহু বাহু, 4 ইন্টু বাহু, আর কিছু না, 4 ইন্টু বাহু। আচ্ছা, ফর্মুলা মুখস্থ রাখবে না, কিভাবে লজিক্যালি মনে রাখবে আমি একটুখানি শিখিয়ে দিই। এইটা বর্গক্ষেত্র হলো, এটা যদি এ হয় তাহলে প্রত্যেকটা এ হবে, তাই তো? হ্যাঁ পরিসীমা মানে কি জানো? পরিসীমা মানে হলো গিয়ে এগুলোকে যদি পার্ট পার্ট করে চারপাশ খুলে দাও, হ্যাঁ, তারপর যদি তুমি লম্বা করে এটাকে টানাও, এখানে টোটাল দৈর্ঘ্যটা কত, সেটাই তো পরিসীমা। তার মানে হ্যাঁ সবগুলোকে যদি যোগ করো তাহলে কি হবে, এ প্লাস এ প্লাস এ প্লাস এ, তার মানে 4a হয়ে যাবে। এই জন্য 4 ইন্টু বাহু বলি পরিসীমা বর্গক্ষেত্রের। ওকে, হুম, হয়েছে। হুম এবার আচ্ছা, আমি একইভাবে যদি আমি একটা আয়তক্ষেত্র ড্র করি, আমি যদি বলি এর পরিসীমা সূত্র কি, তাহলে এটা যদি ধরো এ হয় তার মানে উল্টো দিকেরটাও এ, কিন্তু এটা তো আলাদা, এটা বি, এটা বি হলো। এটা বি পরিসীমা মানে কি, এই মাত্র বললাম এ প্লাস বি প্লাস এ প্লাস বি, তাই তো? তার মানে দুটো এ প্লাস দুটো বি, তার মানে দুই যদি কমন নাও, তার মানে এ প্লাস বি, আর 2ab যদি থাকে 2a তাহলে প্লাস দেখো বি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটাই তো ফর্মুলা পড়েছি আমরা। তাহলে এটা হলো গিয়ে পরিসীমা, বোঝা গেল? মনে থাকবে এবার, লজিক্যালি মনে রাখবে। আর এটা হলো গিয়ে তোমার কি বলে, আয়তন, ভলিউম। যেটা ভলিউম কি হবে, ভলিউম হয়ে যাবে দুটো বাহু পাশাপাশি থাকলে তার গুণফলটাই হয় তার ভলিউম, তার মানে এ ইন্টু এ, তার মানে কি হয়ে যায় এ স্কোয়ার, তার মানে এটাকে আমরা বলি কি বাহু স্কোয়ার। একইভাবে এটাও অ্যাপ্লাই করে দাও, পাশাপাশি দুটো বাহুর গুণফল, তার মানে এ ইন্টু বি, তার জন্য দেখো বলি কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ভলিউম। ঠিক আছে, আচ্ছা, অনেক সময় যদি একটুখানি ট্রিকি কোশ্চেন করে তখন ওরা বলে যে তাহলে বলো তো কর্ণের দৈর্ঘ্য কত, কি করবে তাহলে দেখো। আচ্ছা, পিথাগোরাসের উপপাদ্যটা মনে আছে? পিথাগোরাসের উপপাদ্য, এটা যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয় মানে সমকোণী ত্রিভুজ, ভালো মতো খেয়াল করো কোনটা আমি সমকোণী ত্রিভুজের কথা বলছি, আমি একটুখানি মেনশন করে দিই কোনটা সমকোণী ত্রিভুজ। এই যে এটা সমকোণী ত্রিভুজ হয়েছে তো, এটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজে এই কোণটা 90 ডিগ্রি। ওকে, এই কোণটা 90 ডিগ্রি হলো, এটা হলো গিয়ে লম্ব, আর এটা হলো গিয়ে ভূমি, আর এটা হলো গিয়ে কি অতিভুজ।
তাই তো? অর্থাৎ আমাকে কর্ণ বার করতে বলেছে, তার মানে আমার অতিভুজ এখানে বার করলেই হবে। আমরা জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, এই তো জানি। তার মানে a স্কোয়ার প্লাস a স্কোয়ার দ্যাট ইজ 2a স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। বার করতে হবে অতিভুজ, তার মানে অতিভুজ ইকুয়াল টু কি হবে, রুট অফ 2a স্কোয়ার, তার মানে 2a স্কোয়ার, তাই তো, রুট অফ 2a স্কোয়ার। হ্যাঁ, তাহলে a স্কোয়ার আছে, রুটটা উঠে যাবে, তার মানে শুধু এ পড়ে থাকবে a ইন্টু রুট 2, তার মানে এর কর্ণের দৈর্ঘ্য কত হয়ে যাবে, a রুট 2। বুঝতে পারলাম? তার জন্য দেখবে বর্গক্ষেত্রে বাহু, সরি, কর্ণের দৈর্ঘ্যের একটা ফর্মুলা আছে, লেখা থাকে যে বাহু ইন্টু রুট 2 বা রুট 2 ইন্টু বাহু। ঠিক আছে? বর্গক্ষেত্রের বাহু না? বর্গক্ষেত্রে কর্ণ, আচ্ছা আচ্ছা। দেখবে এটা ফর্মুলা লেখা থাকে বাহু ইন্টু রুট 2। কেন বাহু ইন্টু রুট 2 সেটা আমি দেখিয়ে দিয়েছি, পিথাগোরাসের ফর্মুলা অ্যাপ্লাই করো। সেম ভাবে আয়তক্ষেত্রেও তাই হয়। এটা যদি বলি কর্ণের দৈর্ঘ্য কত, তাহলে কি করবে, পিথাগোরাসের ফর্মুলা অ্যাপ্লাই করে দাও। আমরা কি জানি, এটা মানে তো অতিভুজ, এটা অতিভুজ, তার মানে অতিভুজ বার করতে হবে। লম্ব স্কোয়ার, এটা লম্ব, এটা ভূমি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। এটা তো আর যোগ করা যাবে না, তার মানে অতিভুজ ইকুয়াল টু কত হবে, রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখবে আয়তক্ষেত্রের কর্ণের একটা ফর্মুলা লেখা আছে, তার মানে অতিভুজ মানে এখানে কর্ণ, তার মানে রুট অফ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, দেখবে এটাই ফর্মুলা আছে। ফর্মুলার ফরমেশন গুলো শিখে নাও, তাহলে কি হবে, বারবার মুখস্থ করতে হবে। আচ্ছা যাই হোক, আমি কোশ্চেনে ফিরে আসি। বর্গক্ষেত্রের বাহু 11 সেন্টিমিটার হলে বর্গক্ষেত্রের পরিসীমার, আচ্ছা এখানে যদি বলি এটার পরিসীমা কত, কি বলবে, 11 যোগ 11 যোগ 11 যোগ 11 দ্যাট ইজ 44, তাই তো, 44 সেন্টিমিটার। এই যে 44 সেন্টিমিটার বেরোলো, সেটা তো বর্গক্ষেত্রের পরিসীমা বেরোলো। ওরা বলেছে আচ্ছা তাহলে তুমি যে বৃত্তটা আঁকবে তারও পরিসীমা তুমি 44 করো, তাই তো, তাই তো বলেছে। তাহলে আমি যে বৃত্তটা আমি এখানে ড্র করছি তার পরিসীমা কত, বলেছে 44 পরিসীমা 44 সেন্টিমিটার। আচ্ছা, বৃত্তের পরিসীমার ফর্মুলা জানো? বৃত্তের পরিসীমা হুম, জানো? 4 পাই আর, ঠিক আছে, 4 পাই আর বৃত্তের পরিসীমা 4 পাই আর। এটা মানে দেখো কত বলেছে, 44 বলেছে না, তাই তো বলেছে। কাটাকাটি করো, 4 11 44, এখানে পাইয়ের ভ্যালু কত বসাবে, 22 বাই 7 বসিয়ে দাও। 7 into 11 আর সঙ্গে 11, তার মানে হলো গিয়ে তোমার এখানে করছি আর ইকুয়াল টু কত হচ্ছে, 7 ইন্টু 11 আর 22টা নিচে চলে আসলো, 11 দুগুণে 22, 7-এর অর্ধেক মানে 3.5 3.5। হলো। চলো এই অঙ্ক শেষ হলো, কটা রিজনিং আছে চটপট করে ফেলি। আর কিছু তোমাকে রিজনিং আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, ওগুলো করবে, আমি 3-4টের মতো করিয়ে দিচ্ছি। মাসের 2 তারিখ যদি শনিবার হয়, তাহলে 26 তারিখের পরের দিন কি বার হবে, বৃহস্পতিবার। কি করে করলে? 7 দিয়ে ভাগ করলাম 26-কে। না 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 না, একটা ভুল হলো তো, একটা ভুল হলো। 2 তারিখ থেকে শুরু করছো, পৌঁছবে কত তারিখে, 26 তারিখে, তার মানে মাঝে কটা দিন আছে বলো তো। আমি যদি বলি আছে তোমার কত তারিখ, মাঝে ধরো 3টা শনিবার। আছে কত তারিখ বলো, 12 তারিখ, হ্যাঁ আজকে 12 তারিখ, 12 12 24, এটা হলো আজকের ডেট। আমি যদি বলি 14 12 24,
তাহলে মাঝে কতদিন পড়বে বলো? 2 দিন। না 14 তারিখে নিয়ে, মানে 14 তারিখটা নিয়ে 3 দিন পড়বে না, 13 তারিখ পড়বে, 3 দিন। হ্যাঁ হ্যাঁ। মানে 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ 3 দিন পড়বে। ওকে, হুম তাহলে এটা আমি শর্টকাটে কিভাবে করবো? 14 মাইনাস 12, 2 দিন। তো 2 দিন এক্সট্রা আমি একদিন বাদ চলে গেছে কেন? কারণ এই 12টাকে আমি বাদ দিয়ে দিয়েছি, তাই জন্য লাস্টে 1 যোগ করতে হবে, হলো 3 দিন। এটা তো সিম্পল। কিন্তু এবার কোশ্চেনে চলে আসো। কোশ্চেনে বলেছি 26 তারিখ, 2 তারিখ থেকে তুমি 26 তারিখে যাবে, তার মাঝে কত দিন পড়বে? 26 মাইনাস 2, তার মানে কত? 24 দিন। কিন্তু একদিন তো বাদ দিয়ে দিয়েছি, 2 তারিখ, মানে সরি 1 যোগ করতে হবে, 2 2 যোগ করছি 1, বুঝে গেল? তার মানে 25 দিন। ওকে, হুম। আর একটু ভালো মতো পড়ো। বলেছে 26 তারিখ কি বার পড়বে সেটা জানতে চাইনি, 26 তারিখের পরের দিন, তার মানে পরের দিন আবার 27 তারিখ। 1 যোগ করে দাও, তার মানে 26, আলটিমেটলি 26ই হয়ে যাচ্ছে, তাই তো? বাই ডিফল্ট 26 হয়ে যাচ্ছে। এটাকে 7 দিয়ে ভাগ করে দাও, 3 7 21, 21, তার মানে 5, অর্থাৎ 5 দিন যোগ করো অথবা 2 দিন মাইনাস করো। বৃহস্পতিবারই হবে, ঠিকই বলেছো, কিন্তু কনসেপ্টটা যেন ঠিক থাকে, ঠিক আছে? তুমি এই 26 ধরেই হুম। কিন্তু ভাগ করে দিয়েছিলে, কিন্তু অ্যাকচুয়াল কনসেপ্টটা হলো কি এটা। হ্যাঁ। আচ্ছা, 46 পাশেরটা করি, তারপর আমি বাদ বাকিগুলো তোমাকে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। 46 দেখো, পার্থ এ বিন্দু থেকে যাত্রা শুরু করলো, 1 কিলোমিটার দক্ষিণ দিকে গেল, তারপর বাঁ দিকে ঘুরে 1 কিলোমিটার গেল, আবার বাঁ দিকে ঘুরে 1 কিলোমিটার গেল। বর্তমানে পার্থ কোন দিকে মুখ করে আছে? তাই তুমি এইভাবে ছবি ড্র ড্র করে করবে এইভাবে? না, টাইম ওয়েস্ট হবে। কিভাবে করবে দেখো, এ বিন্দু থেকে যাত্রা শুরু করলো, ক্লিয়ার? বলেছে 1 কিলোমিটার দক্ষিণ দিকে গেল, তাই তো? তার মানে সাউথে গেল কত? 1 কিলোমিটার। আচ্ছা, সাউথের দিকে 1 কিলোমিটার গেল, তারপর বাঁ দিকে ঘুরলো। আচ্ছা, এটা তো আমরা জানি ইস্ট, এটা ওয়েস্ট, এটা নর্থ, এটা সাউথ, তাই তো? হুম। তো সাউথের বাদিক কোনটা বলতে পারবে? সাউথের বাদিক ইস্ট, সদর বাদি হচ্ছে আমার ইস্ট দিকে। তাই তো? হ্যাঁ, তার মানে ইস্টে কতটা গেল? 1 কিলোমিটার। এখন তুমি কোথায় আছো? ইস্টে আছো। এবার বলেছে আবার বাদিকে ঘুরেছো, ইস্টের বাদিক মানে কোনটা? নর্থ। নর্থের দিকে। নর্থের দিকে আবার 1 কিলোমিটার গেছো, তাই তো? হুম। এবার বলেছে বর্তমানে পার্থ তাহলে কোন দিকে মুখ করে আছে? ফাইনালি তো নর্থে মুখ করে আছে, উত্তর দাও। হুম, ঠিক আছে, বোঝা গেছে। আর এটা বুঝতে পারলাম না কি বললো। বলো, এটা তো কোনোদিনও করতেই পারলাম না এটাকে। বুঝতে পারলে না? এই যে যেটা বললেন, এটা কোনোদিনও করতেই পারি নাকি। আর এটা তো একবার ছোট আছে, এটা আরো বড় বড়। ও মানে লেখাটা, হ্যাঁ, এরপর তো এটা তো অনেক বড়, অনেক বড় হয়। আচ্ছা। তো আচ্ছা, তুমি আগে যখন পড়েছিলে তখন কি আমি তোমার হলো কি এই ডিরেকশন টেস্ট করাইনি তোমাদের? হ্যাঁ করেছিল। আমি তো এইভাবেই করাই ম্যাক্সিমাম ডিরেকশন। আমি বলছি এটা আরেকবার একটু দেখিয়ে অবশ্যই দিলে ভালো। অবশ্যই বলে দিচ্ছি। দেখো, ছবি এঁকেও করতে পারো, এইভাবেও করতে পারো। আমি মনে করি এইভাবে করলে সময় অনেক বাঁচে, কারণ কারণ কম্পিটিটিভে সময় বাঁচানোটাই মেন। দেখো, পার্থ এ বিন্দু থেকে যাত্রা শুরু করলো, ভালো কথা। এবার শেষে গিয়ে দেখে নাও কি জানতে চাইছে। বলেছে বর্তমানে পার্থ কোন দিকে মুখ করে আছে, শুধু কোন দিকে মুখ করে আছে সেটা জানতে চাইছে, তাই তো? তার মানে আমার অত ঝামেলার হুম। কোনো দরকারই নেই, ওরা যেরকম বলেছে তবে আমি সেইভাবেই করবো। বলেছে 1 কিলোমিটার দক্ষিণ দিকে গেছে, তার মানে সাউথে গেছে কতটা? 1 কিলোমিটার, লিখে নেব।
মানে উপরে ডিরেকশন লিখবো আর নিচে কতটা গেছে সেটা লিখে নেবো। ওকে, তারপর হুম। বাঁ দিকে ঘুরেছে, তার মানে সাউথের বাঁ দিক কোনটা? ইস্ট। তার মানে পরে এখানে লিখে নেবো ইস্ট। সেখানে কতটা গেছে? 1 কিলোমিটার। বেশ, লিখে নেবো। গেল। আবার বাঁ দিকে, আচ্ছা ইস্টের তাহলে বাঁ দিকে আবার ঘুরবো কোথায়? নর্থে। ওকে, সেখানে ঘুরে আবার 1 কিলোমিটার গেল, তখন 1 কিলোমিটার নর্থে ঘুরে 1 কিলোমিটার হাঁটলো। বর্তমানে পার্থ কোন দিকে মুখ করে আছে? তার ফাইনালে কোন দিকে? ফাইনালি তো তোমার নর্থে মুখ করে আছে, তাই তো? এটাই তাহলে অ্যান্সার। বা তুমি এবার ছবি এঁকে করো। এই একটা বেরিয়ে, উত্তরের দিকে যদি হয়, এবার দক্ষিণ দিকে যাবে, তার মানে দক্ষিণ দিকে গেলে 1 কিলোমিটার। তারপর বাঁ দিকে ঘুরলে, বাঁ দিকে ঘুরলে মানে কোন দিকে যাচ্ছ? ইস্টের দিকে, তাই তো? এই ঘুরলে। হ্যাঁ, তারপর আবার বাঁ দিকে, আবার বাঁ দিকে মানে এদিকে। ব্যাস, এবার বলেছে পার্থ তাহলে কোন দিকে মুখ করে আছে? নর্থের দিকে, তাই না? উত্তর দিকে। তো ছবি এরকম এঁকে না করে এইভাবে করবে। এবার অনেক সময় জানতে চাই তাহলে স্টার্টিং পয়েন্ট থেকে কতটা দূরে আছে, সেটাও এই প্রসেসে খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে। ওকে, বুঝেছো? হুম। চলো, তাহলে বাদ বাকি গুলো নিজে করবে, অল্প কটা আছে। ঠিক আছে, আর একটা ঠিক আছে। জিনিস বলি, সেটা হলো গিয়ে